আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এইচএসসি রসায়নের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের একটা বলা যায় যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস, অ্যাডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু একাডেমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট বলবো না, বাট মোটামুটি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটাতে যারা বেসিক 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 বলে চিল্লায় তারা কিন্তু এখানে বলতে পারবে না যে এই জিনিসটা বেসিক দিয়েই হয়ে যায়, কারণ এই জিনিসটা টোটালি মুখস্থ করার একটা জিনিস। সো অনেকে এই জিনিসটা স্কিপ করে, ধরা খায় কিন্তু অ্যাডমিশনে। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে শিশুর আইকিউ কমে যায়, বা হচ্ছে ফুসফুসে ক্যান্সার, এটা আউচ রোগ, এগুলো আসলে কিসের জন্য হয়, এগুলো কিন্তু ভার্সিটিতে খুব কমন কোশ্চেন। সো আমাদের টার্গেট থাকবে এই বোর্ডের মধ্যে যা আছে মুখস্থ করার। এবং এইটা আমি যদি রেফারেন্স দিয়ে, আমি মূলত এটা হাজারি স্যারের বই থেকে নিয়েছি, এবং হাজারি স্যারের বইয়ে এই ইনফরমেশনগুলো 9টা পেজ জুড়ে আছে, 9 থেকে 10টা পেজ জুড়ে আছে, যা আমি এক বোর্ডের মধ্যে এনেছি। আসলে এতটুকু ইনফরমেশন আছে। সো কেউ যদি এই জিনিসটা জাস্ট মুখস্থ করে, সে কিন্তু পরীক্ষার আগের রাত্রে তার এই জিনিসটা রিভাইজ দিতে 1 থেকে 2 মিনিট লাগবে। সো লেটস স্টার্ট দ্য টপিকস। প্রথমত আমাদের এখানে 4টা ভারী ধাতু আছে, যেগুলোকে আমরা দূষক বলছি। এক হচ্ছে আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, লেড। এগুলো একটু আবছা হয়ে গেছে, তো আমি এই জিনিসগুলো আগে থেকে লিখে রেখেছি, সময় অপচয় যেন না হয় সেই জন্য। তো প্রথমত লেড। তো আমরা জানি লেডের অপর নামই হচ্ছে সীসা। তো আমরা জাস্ট যদি এতটুকু মনে রাখতে পারি যে লেড মানে সীসা, মানে লেডের অপর নাম দিয়ে লেডের ক্ষতিকর প্রভাবগুলো শেষ। পি দিয়ে কি? পি দিয়ে হচ্ছে পাতলা রক্ত। পাতলা রক্ত বলে কি আমাদের বইতে কোনো বা আসলে কি কোনো টার্ম আছে? আসলে কিন্তু কোনো টার্ম নাই। কিন্তু আমাদের কোশ্চেন যদি এই রিলেটেড কিছু আছে, সাপোজ হচ্ছে কোন ধাতুর প্রভাবে রক্তের কনসেন্ট্রেশনটা কমে গেছে, অর্থাৎ রক্তটা পাতলা হয়ে গেছে। বেসিক্যালি কনসেন্ট্রেশনটা কমে গেছে মানে হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা যদি লেড মানে সীসা, পি দিয়ে পাতলা রক্ত মনে রাখি, তাহলে কিন্তু এটা আলাদাভাবে মুখস্থ করতে হচ্ছে না। বি তে আমি বুঝাইছি ব্লু, তাহলে মাড়িতে নীলাভ বিভিন্ন দাগ দেখা দিবে, মাড়িতে নীলাভ দাগ দেখা দিবে। এই সি দিয়ে বোঝানো হয়েছে শিশু, এই স দিয়ে বোঝানো হচ্ছে সন্তান। তাহলে শিশু অথবা সন্তান, এই দুইটা টার্ম যদি কোথাও থাকে সেটা হবে লেড। লেড মানে সীসা। বেসিক্যালি শিশুদের যে বুদ্ধিমত্তা, এটা কিন্তু এই ধাতুর জন্য কিন্তু কমে যাচ্ছে, বা হচ্ছে সন্তান মৃত হিসেবে মানে ভূমিষ্ঠ হবে, এইরকম ব্যাপার স্যাপার যদি থাকে, তাহলে আমরা একটু মনে রাখবো লেড মানে সীসা। শেষ। আচ্ছা, ক্রোমিয়ামেরটা আরো মজার, কারণ ক্রোমিয়ামের নামের মধ্যে একটু কম কম ব্যাপার আছে। ক্রোমিয়াম নামের মধ্যে একটু কম কম বিষয় আছে। কি কম? রক্ত কম। এবং রক্ত কম মানে রক্ত শূন্যতা, স্বল্পতার একটা টার্ম আছে, সেটাকে বলি আমরা অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়া কিসের জন্য হয়? ক্রোমিয়ামের জন্য হয়। এবং আর একটা জিনিস মাথায় রাখবো, এই ক্রোমিয়ামেও সি আছে, ক্যাডমিয়ামেও সি আছে। এই 4টা ধাতুর মধ্যে ক্যান্সার হয় এই দুইটার জন্য, ক্যান্সারেও কিন্তু সি আছে, ক্যান্সারেও সি আছে। বাট ক্যাডমিয়ামের ক্ষেত্রে ক্যান্সার দুইটা ফিক্সড, একটা হচ্ছে ফুসফুসে ক্যান্সার আর একটা হচ্ছে প্রোস্টেটে ক্যান্সার। প্রোস্টেটটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের একটা অংশ, যেটা আর কি শুক্রাণুকে পুষ্টি দিয়ে থাকে। সো শুধু ক্যান্সার যদি বলে, শুধু ক্যান্সার, দিস ইজ ক্রোমিয়াম। আর ফুসফুসে ক্যান্সার, প্রোস্টেটে ক্যান্সার, ক্যাডমিয়াম। তবে আরেকটা ক্যান্সার আছে যেটা অন্য আরেকটা ধাতুর জন্য হয়, এটা আমরা পরবর্তীতে দেখছি একটু পরে। তো এই যে ক্যাডমিয়ামের তো আরো ক্ষতিকর প্রভাব আছে। তো আমরা এই জিনিসটা একটু মেলাতে পারি ক্যালসিয়াম ধাতুর সাথে। এখন ক্যাডমিয়ামেও কে আছে, ক্যালসিয়ামও কে আছে, ক্রোমিয়ামের সাথে তো কোনোভাবে মিলছে না ক্যালসিয়াম। এবং আমরা মনে রাখবো কিভাবে, ক্যাডমিয়ামের সাথে ক্যালসিয়ামের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। জাস্ট এতটুকু মনে রাখবো। কি মনে রাখবো আমি বলছি হচ্ছে, এই যে এই জায়গায় একটু ফোকাস করি, ক্যাডমিয়ামের সাথে ক্যালসিয়াম অ্যান্টি প্রপোর্শনাল ওয়াইজ সম্পর্ক আছে। অর্থাৎ আমার শরীরে যদি ক্যাডমিয়ামের প্রভাব থাকে, আমার শরীর থেকে কি ক্যালসিয়ামটা কমে যাবে। ক্যাডমিয়াম বেড়েছে, ক্যালসিয়াম কমেছে। আচ্ছা, ক্যালসিয়াম আমাদের হাড়দের কিন্তু 97% হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এই ক্যাডমিয়াম দেখার সাথে ক্যালসিয়ামের কথা একটু মনে করবো।
আর হাড্ডির মূল উপাদান যেহেতু হাড্ডি বা অস্থির মূল উপাদান যেহেতু ক্যালসিয়াম, সো এর সাথে আমরা একটু অস্থি বা হাড়ের কথাটা একটু মনে করব। তাহলে আমাদের হয়ে গেছে, যেমন শরীর থেকে কোন ধাতুর প্রভাবে ক্যালসিয়াম, জিঙ্ক এর পরিমাণ কমে যায়, একটু জিঙ্কটা মনে রাখবো, তো এটা হবে ক্যাডমিয়াম। তাহলে এইটা আমাদের ডান। আচ্ছা, অস্থি, অস্থি, এই অস্থি মানেই তো হাড্ডি, অস্থি বা অস্থি, এগুলো বলতে তো অস্থিকে বোঝানো হয়। বা হচ্ছে অস্টিওপোরোসিস, বেসিক্যালি এটা একটা বয়স্ক মহিলাদের একটা রোগ হয় ক্যালসিয়ামের ঘাটতি জনিত কারণে। বেসিক্যালি 45 থেকে 50 বছর বয়সে বয়স্ক মহিলাদের আর কি মেনোপজ হয়, মানে মাসিকটা পজ হয়ে যায়। তো ওইটা ওই 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 অবস্থায় এই রোগটা হয় মাঝে মধ্যে, হয় আর কি ক্যালসিয়ামের ঘাটতি জনিত কারণে। সো এখানে আমরা অস্থি দিয়ে মনে রাখতে পারছি, আবার ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। তাহলে অস্টিওপোরোসিস কিসের জন্য হচ্ছে? ক্যাডমিয়ামের জন্য হচ্ছে। কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, যে ড আছে, ডি আছে, ডি আছে, ডি ডি মিলাই দিলাম। আচ্ছা, ক্যান্সার তো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটাতে স্টার দিচ্ছি কারণ এটা একটা নামধারী একটা রোগ হয়ে যাচ্ছে। একটা টিচার যখন কোশ্চিন করবে না, তার চোখে না এই জিনিসটা বোল্ড হয়ে যাবে, এটাই আউটসোর্স। এবং কেউ যদি মানে এই রোগটা সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে মুখস্থ করতে হবে না। এটাই আউটসোর্স। বেসিক্যালি আমাদের দুইটা অস্থির যে জয়েন্ট, সেগুলোকে তো আমরা অস্থি সন্ধি বলি, এবং এই অস্থি সন্ধির রিলেটেড একটা রোগই হচ্ছে এটাই বা আউচাউস রোগ। এটাতে বেসিক্যালি হচ্ছে ওই অস্থি সন্ধিগুলো ফুলে যায়, প্রচন্ড ব্যথা হয়। সো আমরা যদি একটু মনে রাখতে পারি এটাই আউচাউস একটা অস্থি সন্ধি রিলেটেড একটা রোগ। সো ওখান থেকেও কিন্তু অস্থি দিয়ে ক্যাডমিয়াম হয়ে যাচ্ছে। বা একটু মনে রাখতে পারি এই যে ট আছে, ট ক্যাডমিয়ামের ড ট দিয়ে মনে রাখতে পারি। সো এই যে আমাদের তিনটা ধাতুর প্রভাব দেখলাম। এবার আছে বাকি আছে একটা, সেটা হচ্ছে আর্সেনিক। তো এই আর্সেনিককে আমরা একটু আশা ভাবি। কি ভাববো? আশা। এটাকে একটু আশা যদি ভাবি, তাহলে আশা সাপোজ কারো একজনের গফ, তাহলে গফকে আমরা জাস্ট গ দিয়ে প্রকাশ করলাম, এবং গফকে তো আমরা কত কিছুই না বলি, কলিজার টুকরা বলি। তো এখন থেকে কলিজার টুকরা না বলে আমরা যেহেতু জানি যে কলিজাকে আমরা লিভার বলি, যকৃৎ বলি, তো আমরা একটু লিভার বলি। তাহলে এখানে সিকোয়েন্সটা কি বললাম? আর্সেনিককে আশা বলছি, আশা তোমার গপ, তাকে বলছো তুমি কলিজার টুকরা। তাহলে এই আশা দিয়ে তো আর্সেনিক, গ দিয়ে হচ্ছে গর্ভে, গর্ভে ভ্রূণ, যে ভ্রূণটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছিল, একটা নির্দিষ্ট স্টেজ পর নির্দিষ্ট পরিবর্তন আসে ভ্রূণের। তো ওই ভ্রূণটার ওই যে বৃদ্ধিটা, সেটা ঠিক মতো হবে না, বৃদ্ধিটা ভালো মতো হবে না, বা বলা যেতে পারে যে বৃদ্ধিটা অফ হয়ে গেছে। মানে বিষয়টা হচ্ছে আমরা অনেক সময় প্রতিবন্ধী বাচ্চা দেখি, বা হচ্ছে তার মধ্যে বিভিন্ন অর্গান থাকে না। তো এই সমস্যাগুলো কিন্তু আর্সেনিকের জন্যই মানে হতে পারে। আর্সেনিকের জন্য ওই বাচ্চাটার আসলে যে সময় পর যে পরিবর্তনটা আসার কথা, সেই জিনিসটা আসে না ঠিক মতো। এবং লিভার দ্বারা আমরা যে জিনিসটা বোঝাচ্ছি, আমাদের যে যকৃৎ, আমাদের যে কলিজায় চর্বি জমলে একটা রোগ আমরা জানি, ফ্যাটি লিভার যেটাকে আমরা বলি। তো এই ফ্যাটি লিভারটা বেসিক্যালি আর্সেনিকের জন্য হয়। জাস্ট একটু মনে রাখবো, আশা তোমার গফ, তাকে তুমি কলিজার টুকরা বলছো। সো ফ্যাটি লিভার হচ্ছে গর্ভে ভ্রূণের বৃদ্ধি থেমে যাচ্ছে, বা ঠিক মতো হচ্ছে না, প্রপারলি হচ্ছে না। এবং এই যে আর্সেনিকে এস, এই এস নিয়ে অনেক খেলা আছে। কি খেলা? প্রথমত এই এস দিয়ে আমরা মনে রাখবো স্কিন। এই স্কিন রিলেটেড কোনো টার্ম যদি আমরা পাই, তাহলে সেটা আমরা বলে দেবো আর্সেনিক। স্কিন রিলেটেড কোনো টার্ম যদি পাই, তাহলে বলে দেবো আর্সেনিক। আমি অলরেডি বলেছি সিসি, ক্রোমিয়াম ক্যাডমিয়াম ক্যান্সার। কিন্তু কোশ্চিন যদি আসে স্কিন ক্যান্সার, স্কিন ক্যান্সার কিসের জন্য, তাহলে এই এস দিয়ে মাথায় রাখবো স্কিন মানে আর্সেনিক, তাহলে আর্সেনিক হবে। স্কিন ক্যান্সার আর্সেনিক, স্কিন ক্যান্সার আর্সেনিক। বাট এখানেও আর একটা এটা আউচের মতো একটা নামধারী রোগ আছে, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে কেরাটিনাইজেশন। এটা বেসিক্যালি আচ্ছা লিখি, কেরাটিনাইজেশন। এখন এটা দেখে কি করে বুঝবো এটা স্কিনের রোগ? আমরা কেরাটিন প্রোটিনের নাম শুনেছি। আমাদের যে ত্বক, আমাদের ত্বকের প্রায় 85% হচ্ছে কেরাটিন প্রোটিন। এবং এই কেরাটিন প্রোটিন যেহেতু আমাদের ত্বকের অংশ, বা ত্বকই বলা যায়, সো এখানে যে ত্বকে যে রোগ হচ্ছে সেটাকে বলছে কেরাটিনাইজেশন।
তাহলে স্কিন রিলেটেড টার্ম হচ্ছে কিনা, তাহলে আর্সেনিক হবে। এবং এই রোগে বিশেষ করে আমাদের এই যে হাতের এটা কি বলে, হাতের তালু বা পায়ের পাতাতে কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়। কি দাগ দেখা দেয়? ছোপ ছোপ দাগ দেখা দেয়। সো এটার আরেকটা নাম হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। ব্ল্যাক ফুট ডিজিজ, ব্ল্যাক ফুট ডিজিজ। তাহলে এখানে ফুটের বিষয়টা চলে এসেছে, আমরা দেখার সাথে সাথে স্কিন রিলেটেড আমরা মিলাই দিতে পারবো কিন্তু আর্সেনিক। এবং এই একটু যদি মনে রাখতে পারি তাহলে এখানেও কাজে দিবে যে আর্সেনিক কোথায় বেশি, বাংলাদেশের কোন জায়গায় সব থেকে বেশি আর্সেনিক রয়েছে, সেটা হচ্ছে যশোর। এই যে সবচেয়ে বেশি যশোর সারসা উপজেলার সমতা গ্রামে। এখানেও কিন্তু যশোরের সারসা উপজেলার সমতা গ্রামে। এবং এটা 1 ppm এরও বেশি, এটা 1 ppm এরও বেশি। আমাদের এই আর্সেনিকের সর্বোচ্চ বা একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুর আসলে মানে ওই ভ্যালুটা অতিক্রম করে গেলে সেটাকে টিএলভি ভ্যালু বলা হয়, ওইটাকে আসলে মানে অনেক ক্ষতিকর প্রভাব রাখে। ওই মানটা হচ্ছে 0.05 ppm, সেই জায়গায় এটা 1 ppm। তাহলে ভাবা যায় কতটা মারাত্মক প্রভাব রাখছে সেই সমতা গ্রামে। আচ্ছা, ওইটা আমাদের এখন কনসার্ন বিষয় না। তো এখানে মূলত কোশ্চেনটা বেসিক্যালি এই প্রভাবগুলো থেকে আসে। তারপর আমরা এগুলো একটু দেখবো। এবং আমরা যদি দেখি এই আর্সেনিক আমাদের পানি মাটিতে মিশে আছে এবং এটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা। বেসিক্যালি এই জিনিসটা মুখস্থই করতে হবে দিন শেষে। তো প্রাকৃতিক বিষের রাজা কিন্তু সবাইকে বলতে পারবো না, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন দরকার। 0.01 থেকে 0.015 ppm এটা হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা। এর কম হলেও এটাকে প্রাকৃতিক বিষের রাজা বলবো না। কিন্তু আমাদের সেই যশোরে কিন্তু এর থেকেও বেশি, মানে সে রাজাকে অতিক্রম করে গেছে। আচ্ছা, এই যে লেড এবং হচ্ছে ক্যাডমিয়াম, এটা হচ্ছে মানে WHO প্রদত্ত যে ভ্যালু, সে সর্বোচ্চ মান লেডের ক্ষেত্রে হচ্ছে 50 ppm, ক্যাডমিয়ামের ক্ষেত্রে হচ্ছে 1 ppm। এবং এই যে ক্রোমিয়াম এবং আর্সেনিকের এই 6+3+ দিয়ে আমি বোঝাচ্ছি মারাত্মক। আর্সেনিকের যতগুলো ভ্যারিয়েশন আছে তার মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে আর্সেনিক 3+। এবং যদি কোশ্চিনে কখনো আসে যে নিচের কোনটি প্রাকৃতিক বিষের রাজা, এবং সেখানে আর্সেনিক 3+ও আছে, আর্সেনিক 5+ও আছে, সেখানে কিন্তু অ্যান্সার হবে আর্সেনিক 3+, কারণ এইটা সব থেকে মারাত্মক আর্সেনিকের ভ্যারিয়েশনগুলোর মধ্যে। এবং ক্রোমিয়ামের ভ্যারিয়েশনগুলোর মধ্যে সব থেকে মারাত্মক হচ্ছে ক্রোমিয়াম 6+, মারাত্মক। তো এই জিনিসগুলো যতটা না ইম্পর্টেন্ট, এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা অ্যাডমিশন এবং একাডেমিক দুইটার জন্য ইম্পর্টেন্ট। আমি মানে এই ইম্পর্টেন্টটা বেসিক্যালি আমি কোশ্চেন অ্যানালাইসিস করে বলছি। এবং এই চার্টটা কিন্তু অনেক কনফিউজিং একটা চার্ট। একটু খেয়াল করি, WHO এটা কিন্তু আর্সেনিকের জন্য, টোটালি আর্সেনিকের জন্য। WHO আর্সেনিকের যে মাত্রাটা বলেছে, অনুমোদিত মাত্রা, সেটা হচ্ছে 0.01 ppm। 0.01 ppm। খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের এই অনুমোদিত মাত্রা কর্তৃক অনুমোদিত মাত্রাগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা 0.1 ppm দেখবো। বিশেষ করে হচ্ছে কর্মমুখী রসায়নের ক্ষেত্রে আমরা 0.1 ppm দেখবো বেশিরভাগ। কিন্তু এখানে কিন্তু আরেকটা 0 আছে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু এটাকে অতিক্রম করে গেছে, 4-5 করে দিয়েছে, 0.04 থেকে 0.05 ppm। তাহলে এইটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তাহলে আপার লিমিটটাই তো ম্যাক্সিমাম। তাহলে কোশ্চিনে যদি আসে বাংলাদেশ বলুক আর যেটাই বলুক না কেন, সর্বোচ্চ সহনীয় মাত্রা কত, সর্বোচ্চ অনুমোদিত মাত্রা কত, টিএলভি ভ্যালু কত, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু কত, যাই বলুক না কেন সেটা অ্যান্সার হবে 0.05 ppm। সেখানে অপশনে কিন্তু 0.04ও থাকবে। সো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, 0.05 ppm। আর ঘনত্ব, আমাদের মাটিতে আর্সেনিকের ঘনত্বটা কিন্তু প্রতি কেজিতে প্রায় মোটামুটি 5.6 মিলিগ্রামের মতো। তো এটা অনুযায়ী যদি দেখি আমরা, মানে এটার সাথে মিলালে কিন্তু এটা আবার বেড়ে যাচ্ছে, তো কাছাকাছি ধরে নিলাম।
তাহলে মাটিতে আর্সেনিকের ঘনত্ব হচ্ছে প্রতি কেজিতে 5.6 মিলিগ্রাম। তো যাই বলি, দিন শেষে এটা মুখস্থ করতে হবে। তো আমি মূলত এই ক্লাসটা নিলাম জাস্ট জিনিসটা সাজানোর জন্য, কারণ বইয়ের 9টা পেজে না অনেক কিছু আছে। সো এমনি এই 9টা পেজ জুড়ে এই মুখস্থ জিনিস দেখলে আসলে অনীহার চলে আসবে। সো কেউ যেন এই জিনিসটা স্কিপ না করে, সেই জন্য মূলত এইটা। এবং আমি কথা দিতে পারি যে কোশ্চেন যদি আসে এই এই এতটুকু জায়গার মধ্যে কোশ্চেন আসবে, এর বাইরে আসলে মানে নাই তো, হওয়ার মতো কিছুই নাই। সো আজকে এতটুকুই। ইনশাল্লাহ এরকম আরো ট্রিকি ক্লাস নিয়ে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।